সে হচ্ছে প্রেমানন্দ, আমার নাম মহানন্দ। এই দুই নন্দতে নন্দতে হবে দ্বন্দ্ব। এই দেশের এক কবির সাথে গান গাতে গেছিলাম একবার। সে নাম ধরিছে দুর্যোধন, আমারে বানাইছে কৃষ্ণধন। বানাইয়ে প্রথমেই ডোলে বাড়ি দিয়ে কয়, আজ ধনে ধনে হবে গো। আমি বললাম কি কয়? আমি তো একটু দনে দনে কইছি, ও তাও কয় নাই, একেবারে সোজাসুজি কইছে, ওটা আমি করতে পারবো না। আমি হাসবো না কাঁদবো? ওই মুর্শিদাবাদের এক কবি কয়, আজ ধনে ধনে হবে গো। বলে কি হবে? বলে কৃষ্ণ ধনার দুর্যোধনে ধনে ধনে হবে। আজকে নন্দ নন্দ হবে গো, আজকে নন্দ নন্দ হবে গো। কি নন্দ? প্রেমানন্দ আর মহানন্দ, নন্দ নন্দ হবে গো। ভালো কায়দা নাম ধরিছে দুইজন। বসেন, উনি প্রথমেই ফুটো ডেরাম দিয়ে আরম্ভ করেছে। আজকে কোন পর্যন্ত যাবে না তা কোয়া যাবে না। আচ্ছা, এর কয় কোন গল্পের কল? ডেরামের দাম শুনতে চাইছে, কয় কি নল সইতি বলে 14 টাকা। এই নলটা মানে কি যেন কইয়ে যায় উনি। কিরে বাবা, দাম শুনতে চাইছে ডেরামের, তার নল আসবে কেন? এই জায়গায় ব্যাপারটা কি? হ্যাঁ, উনি কোন নলের কথা কইছে? পরের বার এসে যেন উনি দেখাই দিয়ে যায় নল, নয়তো ছাড়বো না ওনারে। নল, এটা নল বলতে গেলে মেলা বড় হয় না? ওনাকে বাড়ি দেখে ওইরকম বড় বড় নল নাকি সব? নাকি ওর আজকে গোষ্ঠী শ্রাদ্ধ করে ছাড়বো। প্রেমানন্দ গায়ে কয় সুসুর গন্ধ। কায়দা আছে। একটু আগে কি সম্মান করলাম না, আর এইবার কি কষাটা কষতেছি। আরে আমি সম্মান করেছি তো নিশি বাবুরি, আর কষতেছি তো প্রেমানন্দ রে, বোঝে না। না আজকে শ্রোতা ভালো আছে, ঝাঁকে ঝাঁকে হাসিয়ে উঠতেছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি ভাই। ওই রকম একটা মানুষ, তার কি অত নিচে নামে কথা কওয়া উচিত? কই নল সহ 14 টাকা। আমি ঢুকি এই লজ্জায় মরে যাচ্ছি। কয়টা কি জানলে পিছনে আমি আরো কিছুক্ষণ বসিয়ে থাকতাম। প্রেমানন্দ আসতে, ও গল্প আগে গল্প দিয়ে কাটিয়ে নেই। ও মা, মা এইরকম মানুষ এত নিচে নামা উচিত? তুমি কও উচিত? এই জন্য প্রথমে করি মানা, তুমি একজন বৈষ্ণব মানুষ, এত নিচে নামিয়ে না। একটা গল্প আমার মনে পড়েছে, কব? গল্পটা কিন্তু বেশি ভালো না, কব? পরে আমারে মন্দ বলতে পারবা না কিন্তু, কব? ওই বুড়ি কয় কও কও। একটা ছাত্র ক্লাস 6-এ পড়ে, যে মাস্টার মশাই ও ভীষণ চঞ্চল, ওর নাম হচ্ছে ফটকিয়া, ফটিক চন্দ্র মণ্ডল, সবাই ডাকে এ ফটকিয়ে। বোঝেন না, অনেকের নাম পঞ্চানন, কয়ে ফাঁসুয়া, এরম আছে না? অনেকের নাম কালীচরণ, কয়ে কালিয়ে, আছে না? নাকি মাস্টার মশাই কয় এই ফটকিয়ে কি বলতে পারি, সেই দেহের মধ্যে এমন কি জিনিস আছে, এমন কি পদার্থ আছে, এমন কি বস্তু আছে, বস্তুটা একই থাকবে কিন্তু এই দেহের মধ্যে স্থান পরিবর্তন করাবার সঙ্গে সঙ্গে তার নামের পরিবর্তন হয়ে যাবে। পারবি? কয় স্যার এরকম একটা কঠিন প্রশ্ন করলেন, কয় পারবি কিনা তাই কর।
সবাইরই কি করেছি, বস্তুটা যা তাই থাকবে, কিন্তু অন্য জায়গায় নিয়ে গেলে নাম আলাদা হয়ে যাবে, দেহের মধ্যে পাল্টে পাল্টে নাম পাল্টে যাবে। ও কয় স্যার আমি তো একটা বুঝেছি, কব কয় কয় স্যার আপনার মাথায় ওই কালো কালো কি? কয় চুল। কয় আমার মনে হয় আমার জবাব হবে না ভুল। ওই চুল যদি আমি 4 আঙুল নিচে এই চোখের উপরে লাগাই দেই, ওটারে কি কয়? কয় বুরু। কয় এই তো আমার জবাব শুরু। মাল একই, নাম আলাদা, ঠিক তো নাকি? হ্যাঁ, কায়দা আছে। কয় মাস্টারমশাই এই ভুরু, এইটা আর একটু নিচে নামাইয়ে নাকের নিচে যদি লাগাই দেই, ওটারে কি কয়? কয় ওটারে তো কয় গোপ। কয় এই তো আমার জবাবের দ্বিতীয় কোপ। কয় আর একটু নিচে নামাইয়ে এই জায়গায় লাগাই দেবো, ওটারে কি কয়? কয় দাড়ি। কয় মাস্টারমশাই আমি না পারলি তো দিতে বেতের বাড়ি। এইটা যদি আর একটু নামাইয়ে বুকে লাগাই দেই, মাস্টার ভাবতেছে ও যেভাবে লাইন ধরিছে মান সম্মান আজকে গেছে। মাস্টার করে মানা, খোকা বুঝিছি তুই চালাক, আর নিচে নামিস না, ওই পর্যন্ত থাক। হ্যাঁ, লইয়ে নিজ নারী এই কি করি ব্রহ্মচারী হয়। ঘরে ঘরে সন্তানাদি যদি থাকে, তুমি বুঝাইয়ে বলো আমাকে, তাহলে কি করিয়ে তাকে ব্রহ্মচারী বলা যায়? ও বাবা যায়, প্রত্যেকের ঘরে ঘরে যদি 4-5টা করে ছেলে মেয়ে পাওয়া যায়, তাহলে ওই হয় আর কি। মানে এই কায়দায় নাকি মতুয়ারা বল বাড়ায়। ছোট্ট একটা গল্প মরে গেছে এই ভাঙা আসরে, তবুও একটু না বললে নয়। মানে এক বুড়ো কর্তা বাঁশ ধারে বাঁশ কাটতে গেছে, তার দুটো বাঁশ কেটে খুলে বলি আপনাদেরকে নিকটে, ও বুড়ো কর্তা বাঁশের গোড়া ধরে যেই বের করার জন্য টান দিয়েছে, বাঁশের জায়গায় বাঁশ রয়ে গেছে, উনি যে উল্টে 5-6 হাত দূরে পড়েছে, বুঝেছেন? তাহলে বাঁশ ধারে যখন ওইখানে বুট হয়ে পড়েছে, দা গেছে একদিকে আর বুড়ো কর্তা আর একদিকে, উনি ঝাড়ি ঝুড়ি দিয়ে উঠে ভাবছে হিয়ায়, হ্যাঁ এই যে আমার যে যৌবন কালের বল, এক চোটে দুটো বাঁশ কেটে 2 বগলে ধারণ করে এক টানে বের করে নিয়ে আসতাম সময়, আমার সেই বল গেল কোথায়? হ্যাঁ, চিন্তা করে করে, মানে ফিলোসফি কাজ করে তো মাথার ভিতরে, ফিলোসফিতে কাজ করতেছে। এইবার বুঝিছে শালার আমার এই বল তোই বুড়ি নেছে। তা সত্যি তাই, কর্তা তো রাগে রাগে বাড়িয়েছে যে থাক শালার বাস থাক। দা হাতে নিয়ে উনি ওইভাবে আসছে ধেয়ে রান্নাঘরের দরজায় গিয়ে ডাক দিয়েছে, হে বুড়ি। বুড়ি ঠিক পাইছে যে বুড়ো হয়ে গেছে, তো বাঁশ কাটতে গিয়ে বোধহয় কি অসুবিধা হয়েছে, এই জন্য রাগ হয়েছে গায়ে। বুড়ি একেবারে ফোকরা দাঁতে হাসি দিয়ে অমনি একেবারে তার সামনের পারে গিয়ে কয় যে কি হয়েছে, কষ্ট হয়ে গেছে? ওরে আমার সোনা রে, হ্যাঁ এই বয়সে এত কষ্ট কি? আর তুমি এ করতে গেলিয়ে কেন? আমি তোমার জন্য পাবদা মাছ রান্না করে নিয়ে বসে আছি, হ্যাঁ তুমি ভালো খাও সেই জন্যে, মানে এই তো কাজ। আপনাদের বলছি না, মানে বুড়ির কাজ হলো কোন কায়দায় বুড়োর মন ভুলানো যায়, এই সমস্ত কই আর কি। মন ভুলাচ্ছে, তোমার এত প্রিয় পাবদা মাছ, তাই আমি রান্না করে নিয়ে বসে আছি। আরো একটু তেল কই রান্না করেছি, আর কটা ট্যাংরা মাছ আছে সেইগুলো রান্না করেছি, তাড়াতাড়ি চান করি আসো। চান করবো পরে, আগে বল কোথায় গেল আমার যৌবন কালের বল? বুড়ি কয় যে তোমার বল আছে। বলে বল আছে কোথায়? বলে তুমি আমার কথা নাও, আগে স্নান করি আসো, এই যে যে সমস্ত তোমার জন্য আমি এত যত্নে রান্না করেছি এইগুলো খাও, খেয়ে দিয়ে একটু ঘুমাও, বিকেল বেলায় তোমার দেখাবো যে তোমার বল কোন জায়গায় আছে। মানে ওই বুড়োর হলো 6টা ছল, এই হলো বুড়োর বল। তা এইটা বুড়ি দেখাবে তো, কয় যে যাও চান করে এসে ভালো করে খাও, পেট ভরে খাও, তারপরে গিয়ে বিছানায় ঘুমাও, ঘুম থেকে উঠলে পরে আমি দেখাবো যে তোমার বল কোন জায়গায়।
বুড়ো দেখে যে শালার হতেও পারে, বুড়ি যে সমস্ত কায়দা জানে, চিন্তা করে নিজের প্রাণে, কেন আমি যেভাবে ওই বাঁশবাগানে ছিলাম সেইখান থেকে এক বেগে মানে নিরিখ করে চলে আসছি বুড়ি দিয়ে মারবো। কোন কায়দা যে সব জল করে দিল, আমার সব রাগ হয়ে গেল, জল হাতের থেকে দা পুড়িয়ে গেল। তা পারলেও পারতে পারে সত্যি। উনি আর কি চান টান করিয়ে খেয়ে দিয়ে গেছে ঘরে, ঘুমোয় আছে। আর ওই যে ছেলের, বুড়োর ছয়টা ছেলে যখন বাইরের থেকে বাড়ি আসছে, বুড়ি কয়, খোকা বাবা, চান করার আগে তোরা আমার কথা নিবি, গিয়ে দেখ তোর বাবা বাঁশ কাটতে গিয়েছিল, বোধহয় বাঁশ কেটে আর বাড়িতে আনতে পারে নাই। তোরা তো 6 ভাই 6টা বাঁশ কাটবি, আর বুড়ো যে কয়টা কাটুক ওইগুলো নিয়ে ভালো করে এনে খড়িয়ে তোর বাবার দরজার সামনে দিয়ে টান টান করে রেখে দিবি। ছেলেরা কয় যে কেন? বাবার ঘরের সামনে রাখবো কেন? যে তোর বাবার লাগবে না, দরকার আছে। সত্যি 6 ছেলে বাঁশ ঝাড়ে গেছে, আরো 6টা বাঁশ কেটে দেখে যে বাবা 2টো বাঁশ কেটেছিল, বের করতে পারে নাই, উনি আর কি ওইটা ফেলে গেছে বাড়ি চলে। তাহলে ছেলেরা 2টো আর ওই 2টো, ছেলেরা 6টা আর ওই 2টো, এই মোট 8টা বাঁশ কেটে বলি আপনাদের নিকটে। ছেলেরা তো ওগুলো কায়দা করে বেশ সুন্দর করে রেখে বাবার ঘরের দরজার সামনে দিয়ে টান টান করে রেখে চান করতে চলে গেছে। বুড়োর বিকেল বেলায় ঘুম ভাঙিছে, এইভাবে 2 হাতে চোখ রগড়াতে রগড়াতে উনি আর কি ঘরের বাইরে যাচ্ছে। তা যেই ঘরের বাইরে পা দিয়েছে, ঘরের সামনে এলো 8টা বাঁশ ওইভাবে লাইন দেওয়া আছে, বোঝেন না? ওই বাঁশে বাইরে আগে তো বাঁশ ঝাড়ে বাঁশের গোড়া ধরে টান দিয়ে সিট হয়ে পড়েছিল, আর এবার ওই বাঁশের পরে বুট হয়ে পড়েছে। আবার ওই জায়গার থেকে বুড়ো বিক্রম দিচ্ছে, হ্যাঁ বুড়ি। বুড়ি তাড়াতাড়ি দৌড়ে আসছে, কি আইছে? আরে এই যে বাঁশ আনিছে কে? কয় ও তোমার বলে আনিছে। কয় বলে আনিছে? বলে কেন, তখন বলিছিলে না যে আমার এই যৌবনকারের বল কোথায় গেছে? তা আমি বললাম না যে তোমার বল আছে, দেখাবো? বলে তা কি দেখাবি? বলে আনিছে মানে কয় যে ওই যে তোমার 6টা চল, ওই হলো তোমার যৌবনকালের বল। ওই ফোকরা দাঁতে বুড়ো হাসি দিয়ে লাভ দিয়ে কয় যে, এই আগে কবি তো, তাহলে আগের থেকে বললে আরো 10টা জম্মায় থুয়ে যেতাম, বল বাড়াতাম। তাহলে লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। পরসতী পরপতি কবু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারই ডাকিবে। কথাগুলো কত ভালো, ভাবুন সুধীজন, এগুলো আমাদের করতে হইবে পালন। আমি প্রত্যেকটা জিনিস একটু আলাদা ভাবে দেখি, খুব সূক্ষ্ম ভাবে দেখি। এই দেখা কিন্তু এক প্রকারের না। এক রাজার দ্বারে ওই বাড়ি যে চাকর বাজার টাজার করে, সব কাজকর্ম করে, ও কয় রাজামশাই কি আমারে মোটে বেতন দেন 10,000 টাকা, খাটিয়ে বললাম। আর ওই আপনার দ্বারে বসিয়ে থাকে সবসময় মন্ত্রী, ওর বেতন 1,00,000 টাকা, কোনো কাজ করে না, খালি ওই কানের দ্বারে কি ফিস 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 করে। তাই নাকি? আছে তাই শোন, এই তুই দেখি তো ওই জায়গায় কেউ 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 শব্দ হচ্ছে, ওই জায়গা কি? ও দৌড়ে যাইয়ে দেখে কুকুর পালার পাশে কুকুরি বাচ্চা দিয়েছে, কুকুরি 4টে বাচ্চা দিয়েছে। ও দৌড়ে এসে কয়, রাজামশাই কুকুর বাচ্চা, কুকুর বিয়ে হইছে। আচ্ছা মন্ত্রীবর আপনি জানতো? মন্ত্রী গিয়ে দেখে এসছে, রাজামশাই কি 4টে বাচ্চা হয়েছে, 2টো কালো রঙের আর 2টো হয়েছে একটু মেটে কালারের। 3টে বাচ্চা দুধ ভালো খাচ্ছে,
একটা বাচ্চা খেতে পারছে না, সে জ্ঞানাচ্ছে। আর ওদের মায়ের শরীরটাও বেশি ভালো দেখলাম না। বাচ্চা এবং ওই মায়ের এক্ষুনি যত্ন নেওয়া উচিত। তোর বেতন 10,000 আর এনার বেতন 1 লাখ, কেন দেখ তোরে দেখতে পাঠালাম, তুই এসে বাচ্চা দেবে। আর এও তো দেখে আইস, এই দেখার মধ্যে ব্যবধান আছে। শোনেন নারী নরে, সূক্ষ্ম দৃষ্টি দিয়ে যে দেখিতে পারে, এই দেখার মধ্যেও পার্থক্য আছে। ও বাবা, খালি চোখ দিয়ে দেখলি হয়? তরকারিতে ঝাল হইছে কেমন, নুন হইছে কেমন, ওটা চোখ দিয়ে দেখলি বোঝা যায়? একটু খাইয়ে দেখ, খাইয়ে অত দেখ। কি জলের মধ্যে আপনার একটা কাঁসার বাটি পড়ে গেল, ওটা কি চোখ দিয়ে দেখা যায়? পাও দিয়ে খুঁজিয়ে দেখ, পাও দিয়ে খুঁজিয়ে দেখ, দেখে না? কায়দা আছে, অত সোজা না। আপনি এখান থেকে আপনার বাড়ি দেখতে পাবেন, চোখ বন্ধ করে দেখেন কোন জায়গায় রান্নাঘর, কোন জায়গায় বড় ঘর, কোন জায়গায় বেডরুম, কোন জায়গায় স্টাডি রুম, কোন জায়গায় কিচেন রুম, পায়খানা, বাথরুম, চোখ বুঝে দেখা যাচ্ছে না? কি কায়দা আছে। ঠিক ওই রকম সাধকেরা সাধনা করতে করতে এই জগৎটার যেদিকে মন দেয় সেদিকেই দেখতে পারে সাধনায়। দেখা জিনিসও দেখা যায়, সব বেশি ওঠে। এটা সাধনার দ্বারা। সেই সাধনা ছিল কার? শিব ঠাকুরের। সেই শিব গুরুচাঁদ ছিল। এই জন্যে গুরুচাঁদ C.S. স্মিথকে অস্ট্রেলিয়া দেখায়। অস্ট্রেলিয়া ওরাকান্দি বসেছিল, শোনেন মহাশয়, ওরাকান্দি বসে অস্ট্রেলিয়া দেখাচ্ছে। কি করি? কোথায় অস্ট্রেলিয়া আর কোথায় ওরাকান্দি? কি বাবা, যাক, অনেকক্ষণ আপনাদের বসিয়ে রেখেছি। তবে একটা কথা মনে রাখবেন, এই সন্তান ভালো মন্দ আর সংসার ভালো মন্দ 90% নির্ভর করে নারীদের উপরে। কারণ বাবা একদিন মায়ের কাছে যায় আর মায়ের গর্ভে 10 মাস 10 দিন পর মা কিন্তু ধারণ করে। মায়ের মন, মায়ের চিন্তাধারা, মায়ের গ্রহণের যে মানসিকতা, তার উপরে নির্ভর করবে সন্তান কেমন। বীজ আপনার যত ভালো হোক, জমি যদি ভালো না হয় তাহলে কিন্তু ফসল ভালো হবে না। কি এই জন্য মাতৃশক্তি সমস্ত শক্তির উপরে। মাতৃশক্তির জাগরণ যখন এতে হবে, মনে রাখবেন সেই দেশ এগিয়ে যাবে। আর ওই মায়েদের উপরে যখন অত্যাচার হবে, যারা করবে তারা ধ্বংস হবে হবে হবে। নারী এমনই একটা শক্তি, আজ পর্যন্ত যারা যারা করেছে কেউ টিকে থাকতে পারে। রাবণ করেছিল সীতাহরণ, তার বংশ ধ্বংস হলো। কি দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, তারাও ধ্বংস হয়ে গেছে। মনে রাখবেন তাই এখনো যারা নারীকে অত্যাচার করে তাদের রেহাই কিন্তু নাই। সে আপনি হোক আর আমি হই, দেখবেন সবাই ভেবে অচিরেই ধ্বংসের পথে বিলীন হয়ে যাবে। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমায় দিত সুধা। নর বহে হল নারী বহে জল, সেই জল মাটি মিশে সফল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে।
নারীর বিরহে নারীর মিলনে নরে পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। তাজমহলের পাষাণে দেখেছো দেখো নিকটার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। এই জন্য নারী শক্তি সর্বশ্রেষ্ঠ হয়। সবাই আপনারা ভক্তি রাখবেন ওই নারীদের পায়। এই নারী মা, আবার এই নারী মাসি, এই নারী ভগ্নী হয় বলি পাশাপাশি। এই নারী, একই নারীর মধ্যে কত রূপ রয়েছে। নারী কালী, নারী দুর্গা, লক্ষ্মী সরস্বতী, আবার এই নারী হলো ঘরের ভগবতী। এই জন্য সংসার ধর্ম শ্রেষ্ঠ বটে হলো, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো। এইবার তাকে নিয়ে মনে আছে ভাবো, মিলন গীতি গেয়ে গান সঙ্গ করে। আর কোনো অনুরোধ শুনবো না, না 12টা বাজে। না, আমি এখন আর গাইতে পারবো না। আমার গুরুদেব, এই পৃথিবী যেমন আছে তেমন ছিন্নবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমন ছিন্নবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমার নগদ কলমের কাগজ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার যেদিন মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক। শেষে আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হায় রে, যত বড় হও না তুমি রাজা জমিদার, জুড়ি গাড়ি পাকা বাড়ি ঘড়ি ট্রানজিস্টার, সেদিন থাকবে না কোনো অধিকার বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকারে বাতাস জল, যেমন আছে তেমনই ঠিক রইবে অবিকল। সেদিন আমি তো থাকবো না কেবল, সেদিন আমি তো থাকবো না কেবল জনপূর্ণ ভাবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হায় রে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। পাগলে বিজয়ে বলে, পাগলে বিজয়ে বলে সেই দিন যেন এসে পড়ে কবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমন ঠিক হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। চরণে করি নিবেদন, চরণ ধরে করি মানা। তুমি কিন্তু এই ফুটো ড্রামের মতো জবাব দিয়ে না, আবারও তোমায় করলাম নিবেদন। এই তো, এই যে আবার জ্বালা বাঁধল। এক ভদ্রলোক কলকাতায় ডাক্তার দেখাতে যাবে, পল্লী এলাকায় বাড়ি, তো উনি ভোর রাত্রে এসে প্ল্যাটফর্মে বসে আছে, ফার্স্ট ট্রেনে যাবে। তো লোকটা সরল সাধারণ মানুষ, একেবারে লেখাপড়া জানে না, আর ওই সরল মানুষ তো কোনো ট্যাট ভোটও বোঝে না। উনি ডাক্তার দেখাতে যাবেন আর কি, ওইভাবে এসে বসে আছে। তা জানেন ওনার চেহারাটা কেমন? খুলে বলি আপনাদিকে, ধার একেবারে জাইগেন্টিক ফিগার, মানে বুড়ো পেট, জামার মধ্যে হয় না সেট,
ওই মানে বোতামে ঠেকায় রাখতে পারে না। তার চেহারা তো ওই রকম, হ্যাঁ ওই রকম কি একটা হাফ শার্ট জামা গায়ে, হ্যাঁ তা মাঝখানের তিনটে বোতাম ছেঁড়া, হাফ শার্টের অন্তত 4টে বোতাম টোতাম থাকে, তার মাঝখানে 3টেই নাই, বুঝেছেন? আর নিচে হলো একখান লুঙ্গি পরা, তাতে আবার বলবো আপনারা রাগ করবেন না তো, আর আমারে দোষ দেবেন না, আমি সহজ সরল মানুষ, আমি অত কিছু বুঝিও না, আমার এমনি বুদ্ধি শুদ্ধি কম, মানে ওই রকম আর কি, জায়গায় জায়গায় আবার একটু সেটা সেটাও আছে। ওই একখানা লুঙ্গি পরা, তাতে হলে ইনার ছাড়া। ভদ্রলোক ওইভাবে প্ল্যাটফর্মে বসে রয়। ফার্স্ট ট্রেন যখন এলো উনি যেখানে বসেছিল, কিন্তু ওটা যে লেডিসের জায়গা তা তো আর উনি দেখে নাই, আর ওনার দেখার কায়দাও নাই। লেডিস কম্পার্টমেন্টটা ওনার সামনে এসে দাঁড়িয়েছে, উনি ভাবে যে যাক ভালো হয়েছে, ওই বলে ভগবানকে একটা প্রণাম দিয়েছে, ভগবান তোমার ধন্যবাদ জানাই, কারণ আমি ভিড় ভাট্টার ভিতরে যাব না, একেবারে সোজাসুজি গিয়ে উনি সিটে বসে আছেন। তো ওই ভোরবেলার একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব না, ওনার ঘুম এসে গেছে, সিট হেলান দিয়ে উনি তো ঘুমিয়ে পড়েছে। আগে তো চেহারার বর্ণনা আমি দিয়েছি, আপনারা সবকিছুই জানেন, চেহারা বা পোশাক সবই বর্ণনা দিয়েছি। তা যা হোক, ওই ট্রেন যখন হাবড়া পৌঁছেছে, ওদিকে বেশ সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে। 3 ভদ্র মহিলা এসে যখন এই লেডিস কম্পার্টমেন্টে ঢুকতে যাবে, দেখেছে আগে একজন জেন্টস ঢুকিয়ে বসে আছে, আর ওই কায়দার চেহারা, মানে বুড়ো পেট, জামাই হয় না সেট, এই জন্য বোতাম ছেঁড়া, আর ওদিকে হলো নিচে লুঙ্গি পরা, আর এখনো পর্যন্ত ঠিক পায় নাই যে ইনার ছাড়া না বরা, এটা এখনো টের পায় নাই। যা হোক ওই কায়দায় আছে, ঘুমিয়ে আছে, নাক ডেকে ঘুমোচ্ছে। এই 3 ভদ্র মহিলা, একজন হলো বয়স্কা, মানে বিগত যৌবনা, আর 2জন একেবারে নওল কিশোরী, মানে নবীনা। এই 2জন ওনারে দেখার সাথে সাথে ওদের কিন্তু চোখে চোখে ইশারা দেওয়া হয়ে গেছে। তা বোঝেন তো, মেয়েরা তো ইশারায় অনেক কিছু করতে পারে না। আপনারা না, আপনারা ভালো, এখানে যারা আছেন এরা আসলে ভালো, একেবারে সত্যি, আমি চোখ ছুঁয়ে বলতেছি, আমি ওই রকম মিথ্যে কথার ধার ধারি না। তা যাই হোক, ওরা 2জন গিয়ে ওই ভদ্রলোকের 2 পাশে দাঁড়িয়েছে। একজন কানের কাছে মুখ নিয়ে কয় যে, ও দাদা, আপনার এই ড্রামটা কত নিয়েছে? বুঝেছেন? তা যেই বলেছে এই ড্রামটা কত নিয়েছে, মানে একজন কোন রকম পেটটা ছুঁয়ে আর কি কানের কাছে মুখ নিয়ে এই কথা বলেছে। তো ওনার হঠাৎ ঘুম ভেঙে গেছে, কি রে, জল তরঙ্গের মতো রিমঝিম রিমঝিম করে কি বেজে গেল, মানে তা ভাবছে, মনে করার চেষ্টা করছে, কি জানো, ও মনে পড়ে গেছে, ড্রামটা কত নিয়েছে। তা আমি তো কোনো ড্রামটা মানি নাই, তা কেউ রেখে টেকে গেছে নাকি, এই জন্য সিটের নিচে এদিক ওদিক ওইভাবে আবার নিজের সিটের তলত তাকায়। ওই 2জনেই বুঝিছে যে আমরা যা বলেছি উনি তা বোঝে নাই, এই জন্য আর এক পাশে আর একজন দাঁড়িয়েছিল, ও এইবার ওই পেটে একটু জোরে খোঁচা দিয়ে কয় যে, বর্দা, আপনার এই ড্রামটা কত নিয়েছে? বললাম না, সহজ সরল মানুষ যদি চেতিয়ে যায় তাহলে অবস্থা কি হয়। তা উনি লাভ দিয়ে দাঁড়ায় গেছে, যে আমার নাতনির বয়সী এইভাবে আমার পেটে খোঁচা দিয়ে করবে হাসাহাসি, লাভ দিয়ে দাঁড়াইয়ে, ওই যে আগে বলেছিলাম না যে লুঙ্গি পরা, তাতে কি ছাড়া বলেছিলাম, আন্ডাজ ছাড়া। তো উনি লুঙ্গির নিচের খোট এইভাবে হাত দিয়ে ধরিয়ে একেবারে উঁচু করে কয় যে, ওই যে বলিছে এই ড্রামটা কত নিয়েছে, এইবার কয় যে এই নল সহ 14 টাকা। তা যেই বলিছে নল সহ 14 টাকা, ওরা ওই 2 মেয়ে হয়ে গেছে বোকা, লজ্জা পেয়ে যখন ফিরে যায়। কিন্তু বয়স্কা মহিলা চিন্তা করে, আমরা যদি যাই হেরি কি গায়ে সয়। উনি তাড়াতাড়ি উঠে এলো, এসে এইবার ওনার পিছন ধারে গেল,
ও তো সামনের দিক উঁচু করে ধরেছিল, আর উনি কি ওর লুঙ্গি পেছন থেকে উঁচু করে ধরিয়ে মাথা নিচু করে কয় যে ফুটো ড্রাম, এই জন্যই এত কম দাম। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন, সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। এসো এসো প্রেমানন্দ, আর কেন করিব দ্বন্দ্ব, এবার মিলনে হবে আনন্দ, দ্বিধা দ্বন্দ্ব করহ বর্জন। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন। আর তোমার মুখে কথা শুনে আমার বড় ভালো লাগিল মনে, ওটাই স্মরণ নিলাম তোমার ওই চরণে, আমার সকল ব্যথা করবে হরণ। তাহলে প্রেমানন্দের যা দ্বন্দ্ব ছিল, তার মনের দ্বন্দ্ব ঘুচে গেল। আমার আলোচনা তার লেগেছে ভালো, তোমার চরণে প্রণাম করি অর্পণ। এই ভালো কথা ভালোই হলো, মনে একবার হরিবল। বাবা 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 বাবা, ওটাই নেচে নেচে ওরা কাঁদি চলো, ওর শুদ্ধ হলো আমার মন। তাহলে ওরা কান্দি কাহারে কয়, ওরা কেন্দ্রে কেন্দ্রে যে ঠাই গড়া গড়ি দেয়, আহা, ওরা কেন্দ্রে এনেছিল হরিদয়ময়। আজ মন্ডল পাড়া ওরা কান্দি হলো এখন মতুয়ারা প্রেমানন্দে হরি বলে। হরি বলো হরি বলো। যেখানে তারা হরিনাম করে বাহু তুলে, আর গড়াগড়ি দিয়ে ভাসে চোখের জলে, সেই স্থান ওরা কান্দি কহিলাম এখন। ও সেই ধুলায় দিয়ে গড়া করি মিলিত হয়ে নারী, ও তারা প্রেমানন্দে বলছে হরি, ওরে হরি হরি ধ্বনি ওঠে সর্বক্ষা। আরে ভক্ত যেখানে সেখানে ভগবান, হরি বল। সবাই জয় ডঙ্কা বাজাইয়ে গাহো হরি নামের গান। হরি হরি বলো, মেতে যাবে সকলের প্রাণ, হবে সেখানে মধুর বৃন্দাবন। ও সেই বৃন্দাবন যেতে হলে পরে এমনি ভাবে মিলে নারী মারে, তাহলে চলো যাই ওই ঠাকুর নগরে, যেখানে হরি হয় নাম কীর্তন। আরে যে নগরে আমার ভক্তরা কেন্দ্রে ছিল, সেই নগরে ঠাকুর উদয় হলো। হরি বলো একবার বদন ভরে সবাই হরি বল বলো, উলুধ্বনি দাও হরি বল হরি বল হরি বল। ওটাই মারো নারী সবাই মিলে আগে হরি 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 বলে, আমরা মিলে মিশে সব দলে দলে বন্ধু সবাই হরি নাম কীর্তন। হরি বল হরি বল উলুধ্বনি দিয়ে দে, হরি বল। সত্যি হলো আনন্দের উদয়। হরি বল। আমার ভোলা এবার গেছে কোথায়, সে এলে ভালো হতো এখন। ওরে দাঁড়ায় আছে তারা পাশে পাশে, হরি বলো, সকলই তো রেডি আছে, ওই বাড়ি যেতে চাই নেছে নেছে, ভোলা পাশে ওই আছে সত্যক্ষা। আজ কবি গান আমাদের সাঙ্গ হলো, বদন ভরে সবাই হরি বল হরি বল হরি বল। এবার যার যার বাড়ি দিকে চলো, হলো এখানে শিবিন্দানন্দ হরি বল 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 জয় হরি বল হরি বল জয় হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল জয় হরি বল 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 হরি বল হরি বল হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল।